উনি তো রামিসার বাসায় ছুটে গেলেন, ধর্ষণের শিকার এই শিশু। উনি তো এক মাসের মধ্যে বিচারের প্রতিশ্রুতি দিলেন এবং উনি সেই সঙ্গে এটাও বলছেন 1 মাসের মধ্যে বিচার কার্য সম্পন্ন হবে। উনি কি বিচারক? উনি কি বিচার বিভাগ? এমনকি বিচার বিভাগও কি বলতে পারে কতদিনে ট্রায়াল কমপ্লিট হবে? আপনি বলতে পারি আমরা 1 মাসের মধ্যে বিচার চাই, আমরা কালকের মধ্যে বিচার চাই, আমরা আম জনতা আমরা বলতে পারি। এর আগের সরকার 15 বছর 6 মাস সময় পেয়েছে। এই সরকার 5 মাস সময় পাবে কিনা এটা নিয়ে তো ভয় লাগছে এখন। কারণ 3 মাস যেতে না যেতেই যেই সরকারের প্রধানকে ভুয়া ভুয়া শুনে গাড়িতে গিয়ে লুকাতে হয়, সেই সরকার আর কয় মাস চলতে পারবে এই দেশে? এটা তো একটা প্রশ্ন। মানুষ এক কথায় চট করে বলে ফেলে স্টান্টবাজি, কিন্তু আমরা ভালোই বুঝি। মানে এই বিষয়গুলোকে যে মানুষ স্টান্টবাজি হিসেবে দেখছে, এটা সম্ভবত প্রধানমন্ত্রীর চারপাশে থাকা চাটুকাররা বাদে বাকি বাংলাদেশ বুঝতে পারছে। এই পার্লামেন্টে তারেক সাহেব উপস্থিত থাকা অবস্থায় ওনারই এক রো পেছনে বসা, আমি নাম বলবো না, যিনি তার নানান অপকর্মের জন্য সময়ে সময়ে বিখ্যাত হয়েছেন, যার অশালীন টেলিফোন রেকর্ড হাসিনার আমলে ফাঁস হয়েছে, সেই লোক, আমি ভদ্রলোক বলবো না, এমন বিচ্ছিরি অঙ্গভঙ্গি করেছেন যে জামাতের আমিরকে দাঁড়িয়ে সেটার প্রতিবাদ করতে হয়েছে। উনি তো রামিসার বাসায় ছুটে গেলেন, ধর্ষণের শিকার এই শিশু। উনি তো এক মাসের মধ্যে বিচারের প্রতিশ্রুতি দিলেন। গত 1 মাসে মাদ্রাসায় বলাৎকারের শিকার হয়েছে 100 শিশু। এরপরে যদি আপনি ধর্ষণের পরিসংখ্যানে আসেন, 118 জন শিশু ধর্ষণের শিকার হয়েছে, 47 জন মৃত্যুবরণ করেছে। এর মধ্যে প্রধানমন্ত্রী শুধু রামিসার বাসায় গেছেন, আমরা এটাকে সাধুবাদ জানাই। এবং উনি সেই সঙ্গে এটাও বলছেন 1 মাসের মধ্যে বিচার কার্য সম্পন্ন হবে। উনি কি বিচারক? উনি কি বিচার বিভাগ? এমনকি বিচার বিভাগও কি বলতে পারে কতদিনে ট্রায়াল কমপ্লিট হবে? আপনি বলতে পারি আমরা 1 মাসের মধ্যে বিচার চাই, আমরা কালকের মধ্যে বিচার চাই, আমরা আম জনতা আমরা বলতে পারি। কিন্তু দায়িত্বশীল পদে থেকে কেউ কি বলতে পারে 1 মাসের মধ্যে বিচার হবে? 1 2 হলো, দেখুন এই যে রামিসার বাসায় যাওয়া, এটা ভালো ভালো নিশ্চয়ই ভালো, কিন্তু তাহলে সেই প্রধানমন্ত্রী, সেই স্বরাষ্ট্রমন্ত্রী এবং সেই আইনমন্ত্রীকে ভুয়া ভুয়া স্লোগান দিয়ে মানুষ ধাওয়া দিল কেন? রীতিমতো ধাওয়া, কারণ আমি দেখেছি তাদেরকে কর্ডন করে কোনো মতে গাড়িতে ঢোকানো হয়েছে। কেন কেন মানুষের মধ্যে এই ক্ষুব্ধতাটা কেন? এই জবাব তো এই সরকারকে বের করতে হবে। কারণ এর আগের সরকার 15 বছর 6 মাস সময় পেয়েছে। এই সরকার 5 মাস সময় পাবে কিনা এটা নিয়ে তো ভয় লাগছে এখন। কারণ 3 মাস যেতে না যেতেই যেই সরকারের প্রধানকে ভুয়া ভুয়া শুনে গাড়িতে গিয়ে লুকাতে হয়, সেই সরকার আর কয় মাস চলতে পারবে এই দেশে? এটা তো একটা প্রশ্ন। মানুষ খুব স্মার্ট। আমি কিন্তু আপনার মতো এই প্রশ্ন অনেককে করেছি যে আগে তো প্রধানমন্ত্রীকে কখনো ট্রাফিকে আটকে থাকতে আমরা দেখি নাই, আগে তো প্রধানমন্ত্রীকে কখনো ভিকটিমের বাসায় একেবারে প্রথম চোটেই দৌড়ে যেতে দেখি নাই, আগে তো প্রধানমন্ত্রীকে কখনো প্রতি শুক্রবারেই কখনো প্রতিবন্ধী শিশুর বানানো গাড়ি কিংবা কখনো কাভার্ড ভ্যান চালাতে দেখি নাই, আমরা তো কখনো আগের প্রধানমন্ত্রীকে মানে এত ক্যাজুয়াল পোশাকে দেখি নাই, স্ত্রীকে নিয়ে গাড়ি চালাতে দেখি নাই, বর্ষণ মুখর সন্ধ্যা উপভোগ করতে দেখি নাই, কিংবা স্ত্রীর হাত ধরে বৃষ্টিতে ভিজতে দেখি নাই, স্ত্রী মানে পার্টনারের হাত ধরে বৃষ্টিতে ভিজতে দেখি নাই। তাহলে এই প্রধানমন্ত্রীর উপর আপনাদের এত ক্ষুব্ধতা কেন? তাই তো আমারও সেই প্রশ্ন। মানুষ এক কথায় চট করে বলে ফেলে স্টান্টবাজি, কিন্তু আমরা ভালোই বুঝি। মানে এই বিষয়গুলোকে যে মানুষ স্টান্টবাজি হিসেবে দেখছে, এটা সম্ভবত প্রধানমন্ত্রীর চারপাশে থাকা চাটুকাররা বাদে বাকি বাংলাদেশ বুঝতে পারছে। সো এগুলো তো খুব ভয়ের ব্যাপার। সে কারণেই কিন্তু রাষ্ট্রের বড় বড় পদে যারা যান, এবং বিশেষ করে আমাদের মতন দেশ, যেই দেশে অনেক নাই, যেদিকেই দেখবেন সেদিকেই নাই, খাবার নাই, মূল্যস্ফীতি, অর্থনৈতিক মন্দা, নানান রকম নাইয়ের মধ্যে আমরা বাস করি, স্বাস্থ্যসেবা নাই, শিক্ষা ভালো পরিবেশ নাই। এই নাইয়ের মধ্যে যারা প্রধান হন তাদেরকে খুব সিলেক্টিভলি, খুব মাইনিউটলি তার চারপাশের মানুষকে সিলেক্ট করতে হয়। তারা যদি চারপাশে ভুল মানুষ নিয়ে ঘোরেন
তার পরিণতি না খুব সিরিয়াস হয়। ব্যারিস্টার রুমিন, একাদশ জাতীয় সংসদে আপনার কয়জন ছিলেন? 6 জন, 7 জন? হ্যাঁ, 7 জন সেরকমই। কিন্তু এক উজ্জ্বল নক্ষত্রের মতো দেখলাম যে আপনি একাই 100। ওখানে ধরেন আওয়ামী লীগের সংসদ সদস্যরা অনেক, কিন্তু তা আমাদের চোখে পড়েনি। একজন রুমিন ফারহানা বলছেন মনে হচ্ছে যেন পুরোটাই সংসদ। তো আপনি তো এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সেই বিএনপি আপনাকে তো নিল না, বা আপনি গেলেন না, যাই হোক সেই বিএনপিতে আপনি নাই, কিন্তু আপনি সেই সুযোগটা কি পাচ্ছেন? ওই সময় যে কথা বলার সুযোগ পেতেন, আপনাকে কি কথা বলতে দেয়া হচ্ছে? আমি খুব বিক্ষোভ দেখতে পাচ্ছি, একটু বলেন। না, আমি যদি আগের পার্লামেন্টের সাথে এই পার্লামেন্টের তুলনা করি, আমি বলবো আগের পার্লামেন্ট অনেক বেশি লিবারাল ছিল। আগের পার্লামেন্ট অনেক বেশি কথা বলার সুযোগ দিয়েছে। এই পার্লামেন্টের মধ্যে অসহিষ্ণুতা আরো অনেক বেশি। আমি একটা উদাহরণ দেই। আমি যেদিন প্রথম শেখ হাসিনার পার্লামেন্টে বললাম এই সরকার অবৈধ, এবং আপনারা যারা 300 আসনে বসেছেন আপনারা বুকে হাত দিয়ে বলেন যে আপনারা জনগণের ভোটে নির্বাচিত হয়েছে, তখন ভীষণ চেঁচামেচি হয়েছে পার্লামেন্টে, খুব জোরে জোরে চেঁচামেচি হয়েছে, কিন্তু কোনো অশালীন অঙ্গভঙ্গি হয় নাই। এই পার্লামেন্টে তারেক সাহেব উপস্থিত থাকা অবস্থায় ওনারই এক রো পেছনে বসা, আমি নাম বলবো না, যিনি তার নানান অপকর্মের জন্য সময়ে সময়ে বিখ্যাত হয়েছেন, যার অশালীন টেলিফোন রেকর্ড হাসিনার আমলে ফাঁস হয়েছে, সেই লোক, আমি ভদ্রলোক বলবো না, এমন বিচ্ছিরি অঙ্গভঙ্গি করেছেন যে জামাতের আমিরকে দাঁড়িয়ে সেটার প্রতিবাদ করতে হয়েছে। সো আমি মনে করি যে এই পার্লামেন্টের অসহিষ্ণুতা আগের চেয়ে বেশি। এই পার্লামেন্ট খুব মজা। হাসিনা হয়েছিল 15 বছরে, আওয়ামী লীগ অ্যারোগেন্ট হয়েছিল 15 বছরে। তারপরেও আমি আওয়ামী লীগের লোকদের সঙ্গে তো টকশোতে বসতাম, মন্ত্রী এমপিদের সাথেও বসতাম। আমি এখনকার এমপিদের, দুদিন আগে আমি একটা ক্লিপ দেখছিলাম যেখানে একজন এমপি মঞ্জুরুল আলম পান্না ভাইকে খুব বাজেভাবে করে উনি উঠে গেছেন। তো আমরা তো অনেক ভয়াবহ কথা টকশোতে বলেছি। আমি তো আওয়ামী লীগের কোনো এমপিকে এত অ্যারোগেন্ট দেখি নাই, 1-2 ছাড়া। আমি বিএনপির মধ্যে অ্যারোগেন্স আরো অনেক বেশি দেখি। আমার কেন এরকম মনে করেছেন? মানে এই একদলীয় ব্যবস্থায় চলে গেছে, নাম্বার 1। আপনি দেখছেন একদলীয় ধারাবাহিকতা, আওয়ামী লীগের প্রসঙ্গ আবার আমাদের চলে আসবে। আওয়ামী লীগকে কীভাবে বাইরে রাখার কি ভিতরে রাখার কোনো সুযোগ ছিল কি না সেটাও আমি জানতে চাই। এই একদলীয় ধারাবাহিকতাটা যদি আমরা বুঝতে চাইতাম আপনার কাছে। আপনি যদি 14, 18, 24-এর 3টা নির্বাচন দেখেন, একটা একদলীয় নির্বাচন, একটা মধ্যরাতের নির্বাচন, একটা ডামি নির্বাচন। এর মধ্যে বিএনপি যেটাতে অংশ নিয়েছিল সেটাতেও বিএনপি মাত্র 6টি আসন পেয়েছে। সো এই নির্বাচনটি যে কোনো নির্বাচনই হয় নাই, এটা আওয়ামী লীগও জানে, আমরা সবাই কম বেশি জানি। সো ওই সংসদে যখন আমি গেলাম 18 সালে, আমার কাছে মনে হলো যে এটা তো আওয়ামী লীগ +1, মানে আওয়ামী লীগ আর জাতীয় পার্টিকে আমার আলাদা দল মনে হয় নাই, মানে আওয়ামী লীগ +1, একটা আওয়ামী লীগ +1, এটা জাতীয় পার্টি যে একটা আলাদা দল, আলাদা এন্টিটি। আমি পরবর্তী ব্যাপারে জানতে চাচ্ছি ওটার ধারাবাহিকতার পরে যখন আমরা 26-এর ইলেকশন হলো, জি, এখানেও আপনি লক্ষ্য করে দেখবেন বিএনপি +1। মানে আপনি ধরুন 300 জনের একটা সংসদ, ট্রেড এগ্রিমেন্ট নিয়ে আলোচনার জন্য আমি একজন সদস্যকে পাই না, তাহলে এই সংসদটাকে আপনি একদলীয় বলবেন না তো কি বলবেন? 1। 2 হলো বাংলাদেশে হামে 500-র উপরে শিশু মারা গেছে। বাংলাদেশে তেলের জন্য কয়েকদিন আগেও হাহাকার হয়েছে, দাম বাড়ানোর সাথে সাথে লাইন উবে গেছে। অ্যাজ ইফ তারা তো, সরকার তো বলেছে তেলের মজুদ আছে, মজুদ যদি থাকে তাহলে লাইন কেন হলো সেটার যেমন জবাব নাই, আর যদি মজুদ না থেকে থাকে তাহলে দাম বাড়ানোর সাথে সাথে লাইন কোথায় চলে গেল সেটারও তেমন জবাব নাই। এই প্রশ্নগুলো তুলবার মতন, শক্তভাবে তুলবার মতন, মিউ মিউ করে না, শক্তভাবে তুলবার মতন আমি এনসিপির 2-1 জন ছাড়া আর কাউকে পেলাম না।